প্রিয় দর্শক, আগামীকাল ১লা অক্টোবর চ্যানেল আইয়ের জন্মদিন। হৃদয়ে বাংলাদেশ ধারণ করে লাল সবুজের পতাকা এই বাংলাদেশে আমাদের পথ চলা। আমরা সবসময় আপনাদেরকে পাশে পেয়েছি। সামনের দিনগুলোতে আপনার পাশে থাকবেন এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আমাদের আজকের আয়োজন গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন। দর্শক, আজকে আমরা আলোচনা করব ব্রেন টিউমার, যেটা আসলে আমাদের জন্য একটা ভয়ঙ্কর আকার ধারণ করে অনেকের মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমরা আজকে জানব ব্রেন টিউমার কী, কেন হয়, অত্যাধুনিক কোনো চিকিৎসা পদ্ধতি বা এন্ডোস্কোপিক সার্জারি এই বিষয়ে কতটুকু রোল রাখে। দর্শক, আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ। তিনি অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডক্টর হারাধন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা প্রথমে যে বিষয়টি জানতে চাইবো যে ব্রেন টিউমার, আমরা টিউমার নিয়ে কিন্তু এমনি একটু ভয়ে থাকি, এর মধ্যে যদি ব্রেন টিউমার হয় তাহলে তো আসলে আতঙ্কের আর শেষ নেই। আসলে ব্রেন টিউমার বলতে আমরা কি বুঝি? টিউমার মানে যে কোনো জায়গায়, এটা ব্রেনে হোক বা শরীরের অন্য কোনো জায়গায় হোক, টিউমার মানে অ্যাবনর্মাল গ্রোথ অফ সেল। আমাদের শরীরের মানুষের যেমন জন্ম আছে, বৃদ্ধি আছে, আবার প্রজনন আছে, আবার মানুষ থেকে মানুষ জন্মগ্রহণ করে, আবার মৃত্যু হয়। সেলেরও সেরকম, তার জন্ম আছে, আবার বৃদ্ধি আছে, আবার মৃত্যু আছে। কিন্তু সেটা একটা স্মুথলি হইতে হয়, যার ফলে আমাদের শরীরে অনবরত সেল মৃত্যু হচ্ছে, আবার নতুন সেল জন্মগ্রহণ করছে আবার। এই জন্য শরীরে এটা একটা ডিফাইন্ড সিস্টেমে আছে। কিন্তু যেটা জেনেটিক চেঞ্জ হয়েছে, অ্যাবনর্মাল জেনেটিক চেঞ্জ, মিউটেশন বলি আমরা মেডিকেল টার্ম, সেই মিউটেশন যদি হয় সেটা অ্যাবনর্মাল গ্রোথ হয়। মানে যেটা একদিনে হওয়ার কথা ছিল 5 লক্ষ সেলের, সেটা একদিন হবে 5 কোটি সেলের। যার ফলে এটা সে হারে জন্মগ্রহণ না করে, মানে অ্যাবনর্মাল বেশি রেটে জন্মগ্রহণ করবে, তখন সেটা একটা টিউমার আকারে আসে। এটা শরীরের ব্রেনেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। মানে আপনি বলছেন যে অ্যাবনর্মাল গ্রোথ, মানে অ্যাবনর্মাল অস্বাভাবিকভাবে কোনো একটা টিস্যু বৃদ্ধি পাচ্ছে, সেটাকে আপনার টিউমার বলছেন, বডির যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু আমরা বলছি ব্রেন টিউমার নিয়ে। যদি ব্রেন টিউমার, এটা আসলে ইনসিডেন্স কেমন আমাদের দেশে ব্রেন টিউমারের রুগীদের? বা আরেকটা জিনিস আমি বলি, ব্রেন টিউমার ইনসিডেন্সের পাশাপাশি যে ব্রেন টিউমার হলেই কি ক্যান্সার কিনা, এই বিষয়টি একটু আপনি যদি বলতেন। না, সব ব্রেন টিউমারই ক্যান্সার না। ব্রেন টিউমারের ইনসিডেন্স আমাদের দেশে একজ্যাক্ট জরিপ নাই, তবে ইংল্যান্ডের জরিপে দেখা গেছে যে 1 লক্ষ মানুষের প্রতি বছর 6 জনের ব্রেন টিউমার হয়ে থাকে। এবং আমাদের দেশে এটার কোনো জরিপ নেই। আর ব্রেন টিউমারের টাইপ যদি বলেন, সবগুলোই তো ক্যান্সার না। মেলিগন্যান্ট যেটা, সেটা ক্যান্সার, আর বিনাইন আছে। 2টা ভাগে ভাগ করছে। প্রথম একটা হলো বিনাইন, আর একটা হলো মেলিগন্যান্ট। মেলিগন্যান্ট মানে হলো ক্যান্সার, আর বিনাইন হলো ওটা টিউমার, বাট ওটা যদি আমি টোটাল রিমুভ করে দিই, রুগী কিওর হয়ে যাবে, আর হবে না। আর মেলিগন্যান্ট সেল আমরা রিমুভ করার পরেও একটা সেল যদি থাকে বা অন্য কোনো জায়গায় গিয়ে থাকে, সেখান থেকে আবার হবে। এটা হলো একটা ক্লাসিফিকেশন। আরেকটা ক্লাসিফিকেশন হলো যে প্রাইমারি টিউমার। প্রাইমারি মানে যে সেল থেকে অরিজিন, যেমন ব্রেন থেকে অরিজিন, সেটা হলো প্রাইমারি, ওর সাইট হলো ওই জায়গায়। আরেকটা হলো লাংসও হয়েছে ক্যান্সার, সেখান থেকে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে গেছে, মানে শরীরের অন্য অর্গানে হয়েছে, প্রোস্টেট বলেন বা লাংস বলেন, যে কোনো অর্গান এখান থেকে ছড়িয়ে ব্রেনে আসছে, এটা হলো সেকেন্ডারি টিউমার। তো তাইলে আমরা যদি এইভাবে আসি যে ব্রেন টিউমার হইলে, মানে আপনারা তো কিন্তু বলে থাকেন যে ক্যান্সার ক্ষেত্রে বলে থাকেন যে যদি আর্লি ডায়াগনোসিস করা যায় আর যদি আর্লি ট্রিটমেন্ট করা যায়, তো প্রগনোসিসটা অনেক ভালো হয়, এটা আপনারা বলে থাকেন। তো এই ব্রেন টিউমারটা আর্লি ডায়াগনোসিস করার জন্য এটা সিমটম কি প্রডিউস করে, মানে কী কী লক্ষণ নিয়ে হলে আমরা বলতে পারবো যে ব্রেন টিউমার হয়েছে? ব্রেন টিউমার ইউজুয়ালি একটা আছে জেনারেল লক্ষণ, সেটা যেমন মাথা বেদনা, তারপরে আমরা বলি প্যাপিলোইডিমা, আর হলো বমি। আর কর্টেক্সে যদি ব্রেনের সারফেস হয় তাহলে খিঁচুনি হবে। তাহলে মাথা বেদনা, প্যাপিলোইডিমা মানে চোখের যে নার্ভটা আছে, সেটা হেডকে বলি আমরা অপটিক ডিস্ক, সেটা সোয়েলিং ফুলে যায়, সেটা থেকে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে একদম ব্লাইন্ড হয়ে যায়। যদি ব্রেন টিউমার দীর্ঘদিন থাকে, আস্তে আস্তে বড় হয়, তাহলে মাথা বেদনা হবে, দৃষ্টিশক্তি প্রথম দিকে সে ঝাপসা দেখবে, পরে অন্ধ হয়ে যেতে পারে। মানে মাথা ব্যথা দিয়ে শুরু হবে, পরে দৃষ্টিশক্তি ধীরে 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 ঝাপসে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে। এটা হলো জেনারেল লক্ষণ। আর হলো খিঁচুনি হতে পারে, খিঁচুনি হয়ে অজ্ঞান হয়ে যেতে পারে, সে যদি কর্টেক্সে হয়। আর ব্রেন তো অনেক বড় জায়গা, আসলে এক এক জায়গার প্রেজেন্টেশন অনুযায়ী এক এক জায়গায় লক্ষণ প্রকাশ করে। যেমন ফ্রন্টাল লোব, আমাদের যে সামনের অংশটা আছে, সেটা আমাদের মেমোরি, জাজমেন্ট, ইমোশান, সেটা আমাদের বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করে। সেখানে টিউমার হলে মেমোরি, জাজমেন্ট তার মনে থাকবে না, অ্যাবনর্মাল বিহেভ করবে, ইমোশান কন্ট্রোল করতে পারবে না। আর ব্রেনের
সামনের বাম দিকে যদি টিউমার হয় সেখানে ব্রুকাসিরিয়া বলে আমি যে কথা বলছি সেই জায়গাটা সেটা নিয়ন্ত্রণ করছে। সেই জায়গায় টিউমার হলে আমি কথা বলতে পারবো না, যে কেউ কথা বলতে পারবে না। তার একটু 5-7 সেন্টিমিটার পিছনে একটা জায়গা আছে, সেটা হলো অর্নিক্স এরিয়া। সেখানে যদি টিউমার হয় সে বলবে কিন্তু কিছু বুঝতে পারবে না, সে কি বলছে বা সে আন্দাজে বলে যাবে, মানে রিসেপটিভ ডিসপেশিয়া বলে। আবার মাঝখানে মোটর এরিয়া থাকে, সেই জায়গায় যদি টিউমার হয় উল্টা দিকে হাত পা অথবা হাত পা প্যারালাইসিস হতে পারে। আবার পিছনে অক্সিপিটাল রিজনে যদি টিউমার, সেখানে দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ হয়, সেইখানে টিউমার হলে সে তার চোখে দেখতে পারবে না। আবার পুষ্টফোসা নামে একটা অংশ আছে পিছন দিকে এবং নিচের দিকে, একটা টেন্ট নামে একটা পর্দা দিয়ে ডিভিশন ভাগ করা আছে, সেখানে সেরিবেলাম নামে একটা অংশ আছে। সেই জায়গায় যদি টিউমার হয় তাহলে তার ইমব্যালেন্স হবে, হাঁটতে গেলে পড়ে যাবে আর স্লার্ট স্পিচ হবে, মানে একটা ওয়ার্ড একটা শব্দ সে একসাথে বলতে পারবে না। যেমন লালমনিরহাটকে সে লালমনিরহাট বলবে, একসাথে বলতে পারবে না, হাঁটতে গেলে ইমব্যালেন্স হয়ে পড়ে যাবে একদিকে। আর ব্রেন স্টেমে যদি টিউমার হয় তাহলে তার প্যারালাইসিস হবে হাত পা, এবং কথা বলতে পারবে না, গিলতে পারবে না। ওখানে ব্রেন স্টেম হলে আমরা বলি ভাইটাল সেন্টার একটা জায়গা আছে, সেখানে যদি টিউমার হয় তাহলে হার্টবিট বন্ধ হয়ে যাবে, এবং সেটা যদি ড্যামেজ হয় রেসপিরেশন, মানে সে শ্বাস নিতে পারবে না। মানে আপনি এক কথায় বলছেন যে আসলে আমাদের ব্রেনটা বিভিন্ন পার্ট করা আছে, ভাগ করা আছে। তো যে ভাগের অংশ যে কাজটা করে থাকে সেখানে টিউমার হলে সে কাজটা তার ব্যাহত হবে। ব্যাহত হবে, এটা আমরা যে কথা বলছি এটাও কিন্তু ব্রেন আমাদের নিয়ে, সবই ব্রেন। আমরা যে একটা বসা বসে মারছি এটাও কিন্তু আমাদের ব্রেন কন্ট্রোল করছে। তো তার ওই এরিয়াতে টিউমার হলে এই এই কাজগুলো বিঘ্নিত হবে, কাজগুলো হবে না। আচ্ছা, আমরা এই টিউমার নির্ণয়ের জন্য প্রাথমিকভাবে টিউমার নির্ণয়ের জন্য মানে যে প্রসিডিউরগুলো আছে তার মধ্যে একটা জিনিস আমরা বলি যে হেডেক বলেছেন আপনি, মাথা ব্যথার কথা। কিন্তু আমার দেশে মানুষের মাথা ব্যথা নাই এমন মানুষ নাই, অনেকেরই মাথা ব্যথা আছে। তো এই মাথা ব্যথা মানে ব্রেন টিউমারের মাথা ব্যথা আর মাইগ্রেন বা সাইনাস যেটা আমরা বলে থাকি মাথা, পার্থক্যটা কীরকম হয়? আসলে মাথা ব্যথাটা আমি মিস করেছি, সেটাও একটা ইম্পর্টেন্ট রোগী মাথা ব্যথাও বলে আছে। তবে ব্রেন টিউমার হলেই যে সব মাথা ব্যথাই কিন্তু ব্রেন টিউমার না। 99% মাথা ব্যথা অন্য কারণে হয়ে থাকে। যেমন ম্যাক্সিমাম মাথা ব্যথা 60% to 70% মাথা ব্যথা টেনশনের জন্য হয়ে থাকে। আমাদের দৈনন্দিন জীবনে টেনশন, দুশ্চিন্তা থাকে, টেনশনের জন্য হচ্ছে। তখন আমাদের শরীরে একটা অ্যাড্রেনালিন নামে একটা হরমোন তৈরি হয়। অ্যাড্রেনালিন করে কি মাংসপেশি, মাথার যে মাংস ফ্রন্টালিস, অক্সিপিটাল ফ্রন্টালিস মাসেল আছে এখানে আমাদের মাথায়, জাস্ট চুলের নিচে, সেটাকে কন্ট্রাকশন করে চাইপে ধরে থাকে। তখনই টাইট ব্যান্ড হেডেক, রুগী এসে বলবে কি যে আমার তো চাইপা ধরে থাকে, ব্যান্ড লাইক হেডেক। সেই মাথা ব্যথা যদি হয়, এবং সেই মাথা ব্যথা হলে সেটা টেনশনের জন্য, সেটার জন্য আমরা টেনশন রিলিভ করার মেডিসিন দিই, আর তাকে সাইকোথেরাপির জন্য সাইকোলজিস্টের কাছে পাঠাই। তো এটার একটা। আর একটা হলো মাইগ্রেনের ব্যথা 30%, সেইটা হবে একদিকে রুগী বলে, চিটাঙের ভাষা বলে খুঁটমারের দেয়, মানে হাত, আবার অনেক জায়গায় বলে আতকপালি ব্যথা, এক সাইডে হয়, দুদিকেও হতে পারে, কিন্তু এটা টিপিক্যাল মাইগ্রেন হয় আতকপালি, এক সাইডে হয় কপালের যে কোনো একদিকে। সেটা এরকম মনে হয় যে একটা ফোড়ার মতো লাফাচ্ছে রক্তনালীগুলি। সেটা চিটাঙে বলে খুঁটমারের দেয়, ময়মনসিংহ এটাকে বলে টনটন করে, আবার নোয়াখালীর দিকে এটা বলে কোপায়। তো ওইরকম যদি লক্ষণ নেওয়া থাকে, এটাও কোনো দুশ্চিন্তা করার কারণে এটা মাইগ্রেন একটা একটা নিউরোট্রান্সমিটার আছে সেরোটোনিন, সেটা যদি অধিক হারে তৈরি হয় কোনো কারণে, তখন রক্তনালীগুলি বেশি ডাইলেটেড হয়, বেশি রক্ত সঞ্চালন বাড়ে, এবং তখনই পেইন রিসেপ্টরের প্রেশার, তখনই পেইন হবে। সেটার জন্য যে কারণে বাড়ে সেটা অ্যাভয়েড করতে হবে, আর মেডিসিন খেতে হবে, আমাদেরকে নিউরোসার্জন বা নিউরোলজিস্ট দেখিয়ে মেডিসিন খেতে হবে। তার ব্রেন টিউমারের মাথা ব্যথার সাথে সাধারণত ইউজুয়ালি আমরা রাত্রে যে সময় ঘুমাই তখন কার্বন ডাইঅক্সাইড বাড়ে শরীরে, এবং ব্রেনও বাড়ে। সেই ক্ষেত্রে ব্রেনের প্রেশার, ইন্টারক্রেনিয়াল প্রেশার বলে, আইসিপি বাড়ে। আর অলরেডি টিউমারের জন্য ইন্টারক্রেনিয়াল প্রেশার, দুইটা প্রেশার মিলে তখন একটা ব্যথা হয়। ইউজুয়ালি ভোরবেলা 3-4টার দিকে হয়, গ্লোবাল হেডেক, এবং রোগী মাথা ব্যথার থেকে উঠে যায়। এরকম যদি ব্যথা হয় তাহলে একটু সন্দেহ করতে হবে, যেটা হতে পারে। আবার নাও, মাথা ব্যথার সাথে একটু ভমিটিং এর একটা প্রসঙ্গ থাকে, কারণ আমরা যখন কোনো রোগী মাথায় আঘাত পেয়ে আসে আমরা কিন্তু প্রথমে প্রশ্ন করি যে আপনার বমি হয়েছে কিনা। মানে মাথার টিউমারের সাথে একটা হেডেকের সাথে একটা ভমিটিং এর একটা সম্পর্ক আছে। আচ্ছা, আমরা এই সিমটমগুলো আসলে পরে আপনাদের কাছে যখন রোগী আসলো, আপনার নিশ্চিত হন কি করে যে তার ব্রেন টিউমারই হয়েছে? আমরা নিউরোলজিক্যাল প্রথমে হিস্ট্রি নেই, হিস্ট্রিগুলি তো আমি বললামই যে কীরকম ব্যথা কোনটা হবে, রোগীর ব্যথার ধরনটা কী। তারপরে আবার জিজ্ঞেস করি যে অন্যান্য যেমন খিঁচুনি আছে কিনা। তারপরে তার রোগীর সাথে কথা বললে ইমোশনাল লিয়েবিলিটিস তো বোঝা যায়, সেই ক্ষেত্রে তার মেমোরি, কথা বললে বোঝা যায় তার মেমোরি তার ঠিক আছে কিনা।
তারপরে অ্যাবনর্মাল কোনো আছে কিনা বা কথা বুঝে কিনা এইসব আমরা বুঝি, আর ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে পারলে আমরা বুঝি যে তার আসলে প্রবলেম আছে, এবং সেটা এমআরআই বা সিটি স্ক্যান করি। তখন কন্ট্রাস্ট দিয়ে, ইনজেকশন দিয়ে আমরা এমআরআই অফ ব্রেন উইথ কন্ট্রাস্ট অথবা সিটি স্ক্যান অফ ব্রেন উইথ কন্ট্রাস্ট করি। আচ্ছা, কন্ট্রাস্ট করার পর আপনার তখন একটা টিউমার দেখেন, তাই না? তো আপনারা তো নিশ্চিত হতে পারলেন না এই টিউমারটা বেনাইন না মেলিগনেন্সি, মানে এটা ক্যান্সার না নর্মাল টিউমার। এখন এটা কনফার্ম করতে হলে অপারেশন করতে হবে, অপারেশন biopsy করতে ছাড়া হবে, এটা কিন্তু আমরা রোগের হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন ইমেজ দেখে আমরা 80% এটা বিনাইন না মেলিগন্যান্ট, আমরা 80 to 90% বলতে পারি এটা মেলিগন্যান্ট না বিনাইন। ক্লিনিক্যালি অনেকটা বলা যায়, তার 10 to 15-20% এটা কনফার্ম করতে হলে অবশ্যই এটা বায়োপসি করতে হবে। হিস্টোলজিক্যাল পরীক্ষার মাধ্যমে। আচ্ছা, দেন এই ব্রেন টিউমারে তো আসলে গতানুগতিক অনেক চিকিৎসা আছে, আমরা দেখি আপনারা অনেক সময় খুলি কেটে অপারেশন করেন, অনেক সময় করেন। কিন্তু অত্যাধুনিক কোনো চিকিৎসা পদ্ধতি ব্রেন টিউমারের জন্য আছে কিনা? অত্যাধুনিক পদ্ধতি আমরা এখন তো এন্ডোস্কোপের সাহায্য করছি, মিনিমাল ইনভেসিভ বলি। আমি আজকে 12-14 বছর ধরে এটা করছি। বাংলাদেশে প্রথমেই যারা এটা শুরু করে আমিও তাদের মধ্যে একজন, এবং আমরা এখন তো অনেকেই করছে, আমাদের যারা ছাত্র তারাও করছে ভালোভাবে এন্ডোস্কোপিক ব্রেন টিউমার সার্জারি, বিশেষ করে পিটুইটারি টিউমার, তারপরে ক্রেনিওফেঞ্জিওমা আমরা এন্ডোস্কোপের সাহায্যে নাক দিয়ে করছি, এবং রুগী উদর ডিফিসিট রুগী ভালো হয়ে চলে যাচ্ছে। আর আরেকটা হলো থার্ড ভেন্ট্রিকুলার যদি কলয়েড সিস্টেমে টিউমার হয়, সেটাও আমরা মাথায় একটা ছিদ্র করে ওদিক দিয়ে এন্ডোস্কোপ ঢুকিয়ে করছি। আগে যেমন ওপেন করতে হতো বড়, এখন ওগুলো অনেক ক্ষেত্রেই লাগে না, কিন্তু অন্যান্য টিউমারের ক্ষেত্রে ক্রেনিওটমি করতে হয়, ব্রেন ওপেন করতে হয়, তারপরে মাইক্রো সার্জারি করি আমরা। এই এন্ডোস্কোপিক সার্জারি আসার আগে আপনারা যে গতানুগতিক অপারেশনটা করতেন, সেটা আসলে কি করতেন? মানে আমরা এন্ডোস্কোপিক ডিটেইলস জানবো, তার আগে আমরা নরমাল যে আপনারা করতেন। এখনও করছি, কারণ সব জায়গায় তো এন্ডোস্কোপি দিয়ে করা যায় না, এখনও ক্রেনিওটমি বলে আমরা এইখানে পিটুইটারি টিউমার আগে এইখানে খুলি কেটে ব্রেনের তলা দিয়ে ঢুকে মাইক্রোস্কোপের সাহায্য করতাম, কিন্তু এখন নাক দিয়ে করি। মানে এটা আধুনিক, এবং রুগী ব্রেনে টাচ না, কোনো ক্ষতি হয় না, ব্রেনে টাচও লাগে না, টিউমার বের হয়ে চলে আসে। আর কিছু কিছু টিউমার আছে যেটা এখনও মাইক্রো সার্জারি করতে হয়, ওপেন করেই করতে হয়, সব কিছুই যে এন্ডোস্কোপ দিয়ে করা যায় তা না। কিন্তু আমরা যেগুলো করা যায় এন্ডোস্কোপের সাহায্য, অনেক ক্ষেত্রে আমরা অন্যান্য টিউমারের ক্ষেত্রেও, যেমন পুষ্টফুসের টিউমারের ক্ষেত্রেও এন্ডোস্কোপের সাহায্য নিই, যেমন ইপিডার্ময়েড, মাইক্রোস্কোপ এন্ডোস্কোপ দুটোই সাহায্য নিয়ে আমরা করি, এবং এতে রেজাল্ট ভালো হয়। টিউমারও টোটাল রিমুভ করা যায়, এবং সেই ক্ষেত্রে রুগীর ড্যামেজ কম হয়, রুগী খুব ভালো থাকে। মানে আপনি বলছেন যে আসলে যে এন্ডোস্কোপিক যে সার্জারি, যেটা আপনারা লেটেস্ট যে টেকনোলজি এন্ডোস্কোপিক সার্জারি, সেটাকে আসলে নাক দিয়ে আপনি প্রবেশ করিয়ে অপারেশন করছেন, আপনি মাথায় কোনো কাটা সেরার কোনো নাক দিয়ে পিটুইটারি ক্রেনিওফেরেঞ্জিওমা জাত আছে টিউমারের যে জায়গায়, সেটা করা যায় নাক দিয়ে, কিন্তু থার্ড ভেন্ট্রিকুলার টিউমার, ভেন্ট্রিকল তো ব্রেনের তলায় থাকে, সেই ক্ষেত্রে মাথা এখানে একটা ছিদ্র করতে হয়। আর অনেক ক্ষেত্রে পুষ্টফুসাতে যদি টিউমার হয় ইপিডার্ময়েড, সেগুলো ইউজুয়ালি ব্রেন স্টেমে অনেক সময় সামনে থাকে, সেক্ষেত্রে আমরা ওপেন করে করি ঠিকই মাইক্রোস্কোপের হেল্প নিয়ে, কিন্তু যেটা মাইক্রোস্কোপে দেখা যায় না সেটা এন্ডোস্কোপের সাহায্য আমরা করি। এবং অ্যান্টেরোস্কালভিস টিউমারও অনেক সময় এন্ডোস্কোপের সাহায্য, মাইক্রোস্কোপ এন্ডোস্কোপ দুইটা নিয়েই হেল্প নিয়ে করলে রেজাল্টটা ভালো হয়। তো এই যে আপনি মাইক্রোস্কোপিক সার্জারি করছেন, এন্ডোস্কোপিক সার্জারি করছেন, এটার সাথে আপনার যেটা নর্মাল যে ম্যানুয়াল যে সার্জারি, এর সাথে অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হলো মাইক্রোস্কোপ তো সব ক্ষেত্রেই নেই, আমরা সব টিউমারের ক্ষেত্রে নেই, যে কোনো টিউমার, কারণ মাইক্রোস্কোপে ভালো বড় করে দেখা যায়। নর্মাল টিস্যু আর ব্রেন টিউমার দুইটা বোঝা যায় মাইক্রোস্কোপে। অ্যান্ডোস্কোপেও সেম, অ্যান্ডোস্কোপেও ম্যাগনিফাইড, মানে ছোট্ট জিনিস অনেক বড় করে দেখা যায়। কিন্তু অ্যান্ডোস্কোপের সুবিধা হলো যে আমরা একটু ছোট্ট রাস্তা দিয়ে গিয়ে অ্যান্ডোস্কোপ ঢুকায় স্ক্রিনে দিকে করি, যার ফলে এত বড় করে ওপেন করতে হয় না। আর মাইক্রোস্কোপের অবশ্যই যেখানে মাইক্রোস্কোপ লাগে, ক্রেনিওটমি লাগে, সেখানে ক্রেনিওটম এবং মানে ওপেন করে মাইক্রোস্কোপের সাহায্যে করতে হয়। দুইটাই সবখানেই যে এন্ডোস্কোপ দিয়ে করা যায় তা কিন্তু না। মানে এটা আসলে টিউমারের সাইট অবস্থান বুঝে এটা বুঝে আপনার করেন। আমরা কিন্তু অনেক সময় দেখি যে এই টিউমার করার পরে আপনার ব্রেন টিস্যুটা, যেটা টিউমার ছিল, টিস্যুটা আপনার হিস্টোপ্যাথোলজিতে পাঠান। তো রিপোর্ট যখন আসে যে আপনার এটা বেনাইন, সেক্ষেত্রে এই রোগীর কিছু করণীয় আছে কিনা, আর যদি আসে মেলিগনেন্সি, সেক্ষেত্রে এই রোগীর কী করণীয়? আচ্ছা, যদি বেনাইন আসে তো আমি টোটাল রিমুভ করে দিলে তো সে কিওর, মানে আর কোনো না চিকিৎসার প্রয়োজন সে হচ্ছে আমার কাছে ফুল আপ আসবে, তার আর কোনো অঙ্কোলজি বা ক্যান্সার স্পেশালিস্ট কাছে যেতে হবে না। আর যদি মেলিগনেন্ট আছে তাহলে আমরা পরবর্তী চিকিৎসা কেমোথেরাপি, রেডিওথেরাপির জন্য অঙ্কোলজিস্ট বা ক্যান্সার স্পেশালিস্টের কাছে পাঠাই। আচ্ছা, মানে অনকোলজিস্ট বা ক্যান্সার তার স্টেজিং টাইপ, তার দেখে তারা দিকে চিকিৎসা দেন। কেমোথেরাপি দিতে দেবে। আচ্ছা, আমরা একটা জিনিস প্রায় শুনে থাকি যে আপনারা ব্রেন কেটেছেন, ব্রেনে অপারেশন করছেন, এরপরে রোগীর একটা হাত প্যারালাইসিস, একটা পা প্যারালাইসিস, অথবা রোগী কথা বলতে পারছে না। আগে কথা বলতো, আগে হাঁটতো, টিউমার নিয়ে আসছে, কিন্তু অপারেশন পরবর্তীতে
এরকম কমপ্লেন অনেক রোগী করে থাকে, এই বিষয়টি কি বলতে? আচ্ছা, আমি একটা আমার হিস্ট্রি অভিজ্ঞতার কথা বলি। আমি একটা লেফট সাইডে একটা এভিএমে আর্টারি ভেনাস ম্যালফরমেশন করেছিলাম। বাংলাদেশের কোনো এক থানা থেকে আসছিলেন রুগী। তো আমি এভিএম করার পরে এটা বাম দিকে অর্নিক্স এরিয়ার কাছে ছিল। কথা বলার পরে সে পরবর্তীতে অপারেশনের পরে রুগী ভালো আছে, মুভমেন্ট আছে, বাট সে আমার কথা বুঝছে না। সে বলে যাচ্ছে, ফ্লুয়েন্টলি বলে যাচ্ছে, কিন্তু আমার কথা বুঝছে না। সেটা বলে রিসেপটিভ ডিসফেসিয়া, সেটা হয়েছিল রুগীটার। কিন্তু আমরা যেহেতু কনফিডেন্ট ছিলাম যে আমরা ওয়ার্নিক্স এরিয়া ড্যামেজ করি নাই, ওটা ব্রেন ইডিমার জন্য হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা স্টেরয়েড দিয়েছি, ফলো আপ করেছি, এবং আলটিমেটলি রুগী কিন্তু এখন এক্সিলেন্ট আছে, ভালো আছে রুগী। তো এটা হতে পারে যদি ব্রুকাস এরিয়ার পার্মানেন্টলি ড্যামেজ হয় তো সে কথা বলতে পারবে না, কিন্তু ব্রুকাস এরিয়াতেই পোস্টোপারেটিভ ইডিমা হতে পারে বা একটু ব্লাড সাপ্লাই হ্যাম্পার্ড হতে পারে, তখন টেম্পোরারি ডিসপেশিয়া, মানে কথা সে না বলতো, পরবর্তীতে যদি ড্যামেজ না করা হয় তাহলে অবশ্যই সে পরবর্তীতে কথা বলতে পারে, সময় লাগে একটু। মানে অপারেশনের সময় যদি কোনো ধরনের কোনো নার্ভ যদি ড্যামেজ না হয়ে থাকে তাহলে সে কথা তাহলে বলতে সে পারে। কথা বলতে পারে। কিন্তু না, অপারেশনের আমরা অনেক সময় ড্যামেজ হলে, যদি ব্রুকাস এরিয়ার উপরেই টিউমার এবং কর থেকে ব্রুকাস এরিয়া ড্যামেজ হয়েছে, তো এটা সে না, আমরা অনেক সময় দেখি যে রোগীটা টিউমার হয়েছে, সে আপনি ব্রোকার সাইডে বলছেন, কথা বলে যেতে বলছেন, সেখানে তার টিউমার হয়েছে, কিন্তু সেটা তার হয়তো সে লেট করে আপনার কাছে আসছে, এটা এবং damage টিউমার কি তার প্রকৃতি কি, এটা কিন্তু অ্যাবনর্মালি বড় হতে থাকে, এবং যেটা বড় হয় তখন তো তার আশেপাশের নার্ভগুলোকে সে কম্প্রেস করে চাপ দেয় তো নষ্ট করে ফেলে, এবং ওই পর্যায়ে যখন আসে তখন টিউমার রিমুভ করলেও তো আর যেটা ড্যামেজ হয়ে গেল সেটা তার রিজেনারেশন সম্ভব হয় না। এই জন্য আমরা বলি যে মানে তাড়াতাড়ি আসতে হবে আমাদের কাছে, আর্লি আসলে ড্যামেজ হওয়ার, পার্মানেন্ট ড্যামেজ হওয়ার আগে আসলে অবশ্যই রেজাল্ট ভালো হয়, যেহেতু আমাদের কাছে আধুনিক প্রযুক্তি আছে। এখন বাংলাদেশে প্রায় 250 নিউরোসার্জন এবং সবাই ওয়েল ট্রেন্ড, এবং আমরা তো করছি। বঙ্গবন্ধুতে রিসেন্টলি আমি চ্যানেল আই এর এক স্টাফের রিলেটিভ করেছি, নাক দিয়া ব্রেন টিউমার, উনি খুবই ভালো আছে। 3 দিন হলো, আজকে 3-4 দিন হলো। না, আমরা যেটা শুনেছি তার অবস্থাটা খুব খারাপ ছিল, মানে সে তার কন্ডিশন খারাপ ছিল, এবং অপারেশনের পরবর্তীতে সে অনেকটাই মানে সম্পূর্ণ সুস্থ আছে বলে আমরা জানতে পেরেছি। এটা হলো, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওয়েলকাম। 70 বছর মানুষ, ওনার ড্রাগগুলি মানে মেটাবলিসিতে টাইম লাগছে, এই জন্য জ্ঞান ফিরতে একটু টাইম লেগেছে। আমরা লাইফ সাপোর্টে রেখেছিলাম, পরের দিন উনি ভালো। এখন তো আজকে আমি সকালে দেখে আসছি উনি অ্যাক্সিডেন্ট আছে, কথা বলছে আমার সাথে, হাঁটতে পারে, বাথরুমে যেতে পারে, খাইতে পারে, সব ভালো আছে। এটা হলো রিওয়ার্ডিং, মানে আপনি যে একটা পেশেন্টকে করলেন যে সে আগে চলতে পারতো না, খেতে পারতো না, হাঁটতে পারতো, একটা আপনার এটা এটা আমি মনে করি যে একজন চিকিৎসক হিসাবে আপনার একটা রিওয়ার্ডিং এই ধরনের বিষয়গুলো যে ভালো আছে। আমি যে বিষয়ে জানতে চাচ্ছি যে এই টিউমার এরিয়াতে, হ্যাঁ, যে যখন মেলিগনেন্সি হলো আপনারা পাঠিয়ে দিলেন অনকোলজিস্টের কাছে, এটা তো একটা ধরনের যাদের প্রাইমারি টিউমার। যেসব টিউমার সেকেন্ডারি টিউমার আপনার অন্য জায়গা, কিন্তু ব্রেনে ম্যাটাসিস, আমরা দেখি যে লাংসে ক্যান্সার হয়েছে, কিন্তু রুগী এলোমেলো কথা বলছে, রুগী ডিসওরিয়েন্টেড, রুগী মনে রাখতে পারছে না, তখন আমরা হয়তো চিন্তা করি তাদের সেকেন্ডারি। সেই সব ক্ষেত্রগুলোতে আপনাদের কোনো সার্জারি রোল আছে কিনা, বা আপনারা কিছু করে থাকেন কিনা? আসলে এটা হলো সিস্টেমিক ডিজিজ, লাংসের ছিল, তার ব্লাডে গিয়েছে, বা লসিকা গ্রন্থি বা লিম্ফ নোডের মাধ্যমে ব্রেনে গিয়েছে, বা ব্লাডের মাধ্যমে গিয়েছে, সেটা অন্যান্য জায়গায়ও গিয়েছে। খালি যে ব্রেনে গিয়েছে তা না, ব্রেনেরটা হয়তো বা একটা জায়গায় দেখা যাচ্ছে আমার এই করলে, কিন্তু মাইক্রোমেটাস্টিসিস, ছোটো ছোটো সারা ব্রেনেই ছড়িয়েছে, এবং শরীরের অন্য জায়গায় ছড়িয়ে, সিস্টেমিক ডিজিজ। সেটা আসলে আমরা সেই ক্ষেত্রে রোগীর আয়ুষ্কাল খুবই কম থাকবে, আমরা তারপরেও যেটা বড় সেটা করে দিই বায়োপসি মানে কনফার্ম কোনো যদি ডিস্টার্ব হয়, ধরেন কথা বলতে সমস্যা হচ্ছে, বা সেই ক্ষেত্রগুলোতে, কারণ এটা যেহেতু ছড়িয়ে বডির বিভিন্ন অঙ্গে চলে গেছে, আপনি তো মাথার টিউমার অপারেশন করে তো লাভ হচ্ছে না, সেক্ষেত্রে তাকে যে জিনিসটা করা উচিত যে তার প্রাইমারি যে ক্যান্সার যেখানে, তার ট্রিটমেন্ট করা উচিত, পাশাপাশি তার মানে তার জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য যেটা পেলিয়েটিভ বলেন থেরাপি, পেলিয়েটিভ থেরাপি বা পেলিয়েটিভ সার্জারি আপনারা করে থাকেন। প্রফেসর একটা হারাধন দেবনাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে ব্রেন টিউমার নিয়ে অনেক কিছুই আপনার কাছে জানলাম, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ব্রেন টিউমার নিয়ে জানলাম, কিন্তু একটা জিনিস না বললেই নয়, ডেঙ্গু কিন্তু যেন মাথা চারা দিয়ে উঠছে। গতকালকে আমরা জানি 8 জন ডেঙ্গু রোগের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এবং গতকালকে একদিনে হাজারের বেশি, প্রায় 1200 রোগী হাসপাতাল ভর্তি হয়েছে। গত 1 মাসে যেমন ডেঙ্গুর যে মাত্রা, এটা ক্রমেই বেড়ে চলেছে। এটা একমাত্র সমাধান, যদি আমরা সবাই সচেতন হই তাহলে এই ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো। আমাদের জানা দরকার যে আমাদের বাসার পাশে আপনার যে ভাঙা যে ক্যান বা ভাঙা বাটি, ভাঙা জিনিস, অথবা যেখানে আন্ডার কনস্ট্রাকশন ওয়ার্কে যে বাসাগুলো আছে,
কোনায় কোনায় যে নতুন বৃষ্টির যে পানি, স্বচ্ছ পানি, সেখানে ডেঙ্গু তার তার এডিস মশা তার বংশবৃদ্ধি করে। আমরা সবাই যদি এই পানি প্রতি 3 দিন পর পর পরিষ্কার করি এবং আমাদের বাড়ির আঙ্গিনা যদি আমরা পরিষ্কার রাখি, আমাদের টবের নিচে জমা পানিগুলো যদি আমরা পরিষ্কার রাখি, যে বাথরুম ইউজ হয় না, যে টয়লেট ইউজ হয় না, সে প্রতি 3 দিন পর পর এমনি আমরা যদি ফ্লাশ করি, তাহলে কিন্তু আমরা এই এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে পারবো। এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে পারলে আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।